হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রয়্যাল এডুকেয়ার। তো আজ আমরা কি আলোচনা করব? আজ আমরা করব ডাব্লিউবিটি এর প্রথম পেজের বিভাগ গ আর বিভাগ ঘ এর অ্যান্সারগুলো। তো দেখে নাও। বিভাগ গ ফার্স্ট কোশ্চেন কি বলেছে, 3-1 যে মানব শরীরে ও পরিবেশে ওজোন স্তর ক্ষয়ের একটি করে ক্ষতিকর প্রভাব। তাহলে আমি দেখে নেবো যে শরীরে আর পরিবেশে ওজোন স্তরের ক্ষয়ের একটি করে আমাকে ক্ষতিকর প্রভাব লিখতে বলেছে। তাহলে অ্যান্সারটি কি হবে দেখে নেবো। অ্যান্সারটা হয়ে যাবে যে প্রথমে দেখে নিচ্ছি যে মানব শরীরে কি ক্ষয় করছে। তো ওজোন স্তর ক্ষয়ের ফলে যে ইউভিবি এর প্রভাবে কি হচ্ছে, যে ত্বকে ক্যান্সার হতে পারে। আমাকে একটা বলেছে, আমি একটা লিখে নেবো যে কি হতে পারে, ত্বকে ক্যান্সার হতে পারে। এছাড়াও এছাড়া পরিবেশের জন্য যদি বলো তাহলে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তাহলে তোমার লিখে দেবো গ্লোবাল ওয়ার্মিং বা পরিবেশে হচ্ছে কি পৃথিবীতে কি লিখে নেবে যে পৃথিবীতে উষ্ণতা উষ্ণতা বৃদ্ধি ঘটবে। ওজোন স্তর ক্ষয়ের ফলে কি হচ্ছে পৃথিবীতে। তাহলে একটা হয়ে গেল, এটা আমাকে একটা করে বলেছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখা যায়। নেক্সট কোশ্চেন বলেছে যে একটা অঙ্ক দিয়েছে যে বলেছে যে যে চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 8.5 গ্রাম NH3 মানে অ্যামোনিয়া গ্যাসে 5 লিটার আয়তনের দখল করলে তা নির্ণয় করো। এখানে আর এ ভ্যালু মানে সার্বজনীন গ্যাস ধ্রুবকের ভ্যালু আমাকে বলা আছে, তাই তো। তাহলে আমি দেখে নেবো অঙ্কটা কি হয়ে যাবে। আচ্ছা এখানে কি কি লাগবে, আচ্ছা কি কি ডাটা দেওয়া আছে আগে দেখে নি। এখানে দেওয়া আছে টেম্পারেচার। তাহলে যে চাপে, তাহলে আমাকে বের বের করতে হবে কি কি পি এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে পি এর ভ্যালু আমাকে দেওয়া নেই, পি এর ভ্যালু আমাকে বের করতে হবে। ভি আয়তন কি, এগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেবে, যে দেওয়া আছে যেগুলো সেগুলো আমি লিখে নিচ্ছি। তাহলে আয়তন লিখে নেবে, এখানে আয়তন 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 ভি সমান কত দেওয়া আছে, 5 লিটার। আয়তন ভি সমান দেওয়া আছে 5 লিটার, তাই তো। আচ্ছা আর কি বলা আছে, আর বলা আছে উষ্ণতা টি সমান কত বলা আছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে ক্যালভিনে নিয়ে চলে যাচ্ছি, তাহলে হচ্ছে 27 প্লাস 30 মানে কত হচ্ছে 300 কে। আচ্ছা অ্যামোনিয়ার ক্ষেত্রে কি বের করতে বলে, 8.5। আচ্ছা এটা তাহলে আমার ওয়েট দেওয়া আছে, ডাব্লু ডাব্লু কত দেওয়া আছে, 8.5 গ্রাম। আচ্ছা অ্যামোনিয়ার ক্ষেত্রে, তাই তো। তাহলে অ্যামোনিয়া কত হবে, অ্যামোনিয়া তো আমরা নাইট্রোজেন আমরা কত, নাইট্রোজেন এখানে দেওয়া আছে 14। তাহলে 14 আর এখানে হাইড্রোজেন কত আছে, 3টে হাইড্রোজেন মানে 17। তাহলে মোলার ভর মানে এম হয়ে যাচ্ছে কত, 17। তাহলে মোলার কত হয়ে যাচ্ছে 17। তাহলে আমরা কি জানি, পি দেওয়া আছে, আর দেওয়া আছে, আর সর্বজনীন গ্যাস ধ্রুবক কারের ভ্যালু দেওয়া আছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল টু দ্য -1 কেলভিন টু দ্য -1। তাহলে আমরা কি জানি, যে আমরা জানি সূত্রটা কি, পিভি সমান NRT। পি বের করতে বলেছে, তাহলে পি সমান কি হয়ে যাবে, এন। আচ্ছা এন মানেই তো হচ্ছে ডাব্লিউ/এম, আমি একবার লিখে নিচ্ছি এখানে। তাহলে ডাব্লিউ/এম আর আর এর ভ্যালু আমি জানি দেওয়া আছে টি, বাই হচ্ছে এই ভিটের দিকে চলে যাবে। তাহলে এখান থেকে আমি কি পাবো, এখান থেকে পেয়ে যাবো, দেখো তাহলে আমি মানগুলো বসিয়ে নিচ্ছি। যদি মানগুলো বসিয়ে নিই তাহলে ডাব্লিউর মান কত দেওয়া আছে, 8.5। 8.5 আর আর এর 0.0.082 এটা বলা ছিল। টি টি কত হচ্ছে 300, টি বলা আছে 300। এম এম কত বলা আছে, মোলা বলা এক্ষুনি বের করলাম 17। আর ভি কত বলা ছিল, ভি বলা ছিল 5। এটা কাটাকুটি করবে, কাটাকুটি করলে এখানে তো এর মান চলে আসবে কত, 2.46 এটিএম। কাটাকুটিটা করবে, মান চলে আসবে 2.46 ATM। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে, এটা একটা অঙ্ক দিয়েছে এলো, তারপর অথবা দিয়ে আরেকটা অঙ্ক বলা আছে। কি বলা আছে, 740 মিমি মানে এটা আর কি, এইচজি চাপে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কত বলেছে, 850 মিলিলিটার। চাপ বৃদ্ধি করলে গ্যাসের আয়তন প্রাথমিক আয়তনের হচ্ছে 80%। আচ্ছা অলরেডি প্রাথমিক আয়তন বলা আছে, কত বলা আছে, 850 ml। তাহলে এটার 80% হবে। তাহলে প্রাথমিক যে আয়তন সেটা আমি লিখে নেবো। তাহলে যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিচ্ছি, যে কি কি ডাটা দেওয়া আছে লিখে নিচ্ছি। তাহলে কি বলা আছে, পি ওয়ান এর ভ্যালু যদি বলি প্রাথমিক যে চাপ, সেই প্রাথমিক চাপের ভ্যালু কত বলা আছে, 700। উঠিয়ে নিচ্ছে 700 প্রাথমিক চাপ,
প্রাথমিক চাপ কি বলা আছে, যেটা বলা আছে P1, এটা কত বলা আছে 740 mmHg। আচ্ছা, আর কি বলা আছে প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন সেটা কত বলা আছে, প্রাথমিক আয়তন V1 সেটা বলা আছে কত, সেটা বলা আছে 850 ml, এটাই তো বলেছিল 850 ml। তারপর তাহলে আমাকে বের করতে হবে, তাহলে অন্তিম চাপটা কত হবে, তার 80% বলেছিল, তাই তো। তাহলে অন্তিম চাপ মানে V2 এর 80% মানে 850 এর 80% মানে 80 বাই হচ্ছে 100। তো দুটোর সঙ্গে কেটে যাবে, গুণ করবে মানটা, তাহলে ভ্যালুটা চলে আসবে কত 40 শূন্য 64 68, তাহলে 680 ml, তাই তো। আচ্ছা, আমাকে বের করতে হবে কি অন্তিম চাপ, তাহলে অন্তিম চাপ আমাকে P2 বের করতে হবে, তাহলে অন্তিম চাপ যেটা আমাকে বের করতে হচ্ছে P2, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা কি জানি, এটা তো বয়লের সূত্র, তাহলে কি P1 V1 সমান P2 V2, আমাকে বের করতে হচ্ছে P2, তাহলে P2 সমান কি হবে লিখে নেবো, তাহলে P2 সমান হয়ে যাবে P1 V1 বাই হচ্ছে V2, মানগুলো বসিয়ে দেবো। P1 এর মান কত, P1 এর মান হচ্ছে 740 ইন্টু V1 এর মান কত, V1 এর মান হচ্ছে 850 ইন্টু বাই কত হচ্ছে V2 হচ্ছে 680, কাটাকুটি করবে, কাটাকুটি করলে এখানে মান চলে আসবে 925, এখানে কি ছিল mmHg, তাহলে এটা হয়ে যাবে mmHg। তাহলে অ্যান্সার কি চলে আসবে, যে এখানে অন্তিম চাপ কত হয়ে যাবে, P2 এর ভ্যালু কত যাবে 925 mmHg। দুটো অঙ্ক ছিল এখানে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখা যাক, এটা হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি বলেছে, যে শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় না কেন, তাহলে অ্যান্সার দেখে নেবো যে শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় না কেন। শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় না, কারণটা হচ্ছে কি, কি বলেছে যে শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় না, কারণ হচ্ছে কি, যে শূন্যস্থানে সাদা আলো বিভিন্ন বর্ণের বেগ হচ্ছে, সাদা আলোর বিভিন্ন বর্ণের বেগ হচ্ছে সমান, এক্ষেত্রে এক্ষেত্রে প্রতিটি বর্ণের বেগই কত কত হয়ে যায়, শূন্য আলো বেগ কত হয়ে যায় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে চলে। সুতরাং হচ্ছে কি হচ্ছে শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় না, এটাই হচ্ছে কারণ, তাহলে এটা লিখে দেবে। নেক্সট কোশ্চেন কি বলা আছে এখানে, অথবা থেকে আরেকটা কোশ্চেন বলা ছিল, কি বলা ছিল যে একটি লেন্সের পেছনে এবং লেন্সের খুব কাছে, একটি লেন্সের পেছনে এবং লেন্সের খুব কাছে একটি আঙুল রেখে উল্টো দিক থেকে দেখলে তাহলে আঙুলটিকে বিবর্ধিত দেখায়, তাহলে ব্যাপারটা কি, একটা আতস কাজের মতো কাজ করছে, তাহলে লেন্সটি কি প্রকৃতির, লেন্সটি হচ্ছে উত্তল লেন্স, লেন্সটি কি প্রকৃতির, লেন্সটি হয়ে যাবে উত্তল লেন্স। আচ্ছা, তারপর এর সাথে আরেকটা কোশ্চেন দিয়েছিল কি, যে দাড়ি কামানোর দর্পণ হিসেবে কোন ধরনের দর্পণ আমরা ব্যবহার করি, আমরা কোন ধরনের দর্পণ ব্যবহার করি, অবতল দর্পণ, কি হয়ে যাবে অ্যান্সার অবতল দর্পণ, অ্যান্সার হয়ে যাবে অবতল দর্পণ। তারপরে বলেছে, আচ্ছা 3.4 কি বলেছে, যে ওহমের সূত্র বিবৃত করো এবং এর থেকে রোধের সংখ্যা, তাহলে ওহমের সূত্রটা বিবৃত করতে বলেছে, এখানে 1+1 আমাকে পুরোটা 1 নম্বরে বলেছে। তাহলে দেখো ওহমের সূত্র, আচ্ছা আমরা তো ওহমের সূত্র জানি, যে ওহমের সূত্র কি ছিল, যে তাপ ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত রেখে কোনো পরিবাহের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কি হচ্ছে ওই দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। আচ্ছা, যে মনে করে যাক যে পরিবাহীর দুই প্রান্ত হচ্ছে, একটা প্রান্ত হচ্ছে এ আর একটা প্রান্ত হচ্ছে বি, তাই তো, তাহলে এ ও বি প্রান্তের একটা প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে ভি আর একটা প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে ভিবি, তাহলে এখানে বলেছে যে ভি এ গ্রেটার দেন ভিবি, তার মানে কারেন্টটা কোন দিকে যাচ্ছে, এ থেকে বি তে তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে আমরা ওহমের সূত্র থেকে কি জানতে পারি, ওহমের সূত্র থেকে জানতে পারি যে আই আই সমানুপাত হচ্ছে ভিএ মাইনাস ভিবি, আই সমানুপাত ভিএ মাইনাস ভিবি, তাহলে ভিএ মাইনাস ভিবি বাই আই, এখানে একটা ধ্রুবক চলে আসছে, ধ্রুবকটা এখানে ধরে নেবে যে আর, ধ্রুবকটা কি ধরে নেবে আর বা কে, তাহলে কেটা হচ্ছে একটা ধ্রুবক বা আরটা হচ্ছে ধ্রুবক, তাহলে ভিএ মাইনাস ভিবি সমান হচ্ছে কে আই বা হচ্ছে আর আই, তাহলে এটা হচ্ছে ওহমের সূত্রের বিবৃতি। আচ্ছা, আবার এটার থেকেও বলেছিল যে এর থেকে রোধের সংখ্যা আমরা কি পাবো, এর থেকে রোধের সংখ্যা কি হচ্ছে, আচ্ছা আমরা কি জানি যে ভি সমান কি হচ্ছে আই আর, কি হচ্ছে ভি সমান
IR। তাহলে R সমান আমাদের কি, তাহলে R সমান আমাদের কি, এটা এখানে লেখা আছে কি V/I। তাহলে ভিটা আমাদের কি, পরিবাহের দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে V, বা আইটা হচ্ছে কি পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয়। তাহলে আমরা সংজ্ঞাটা বলতে পারি যে কোনো পরিবাহের দুই প্রান্তের বিভব প্রভেদ এবং ওই পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাতকে কি বলা হচ্ছে, পরিবাহীর রোধ। তাহলে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা বললে আমরা এটা লিখতে পারি। আশা করি বোঝা গেছে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলেছে, 3.4 হয়ে গেল। 3.5 এ বলেছিল যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড কোন ধরনের রাসায়নিক বন্ধন, ঠিক আছে, এর সাথে একটা বলেছিল এর ইলেকট্রন ডট ডায়াগ্রাম অঙ্কন করে দেখো। ঠিক আছে, ম্যাগনেসিয়াম বলা আছে 12, ক্লোরিন বলা আছে 17। তাহলে 3.5, তাই তো 3.5 এর অ্যান্সার কিভাবে দেখে নেবো। আচ্ছা, ম্যাগনেসিয়াম কি ধরনের, তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে কি তড়িৎযোজী একটা যৌগ। কারণ ম্যাগনেসিয়ামে এবার যদি লুইস ডট আমি গঠনটা দেখি, যে ম্যাগনেসিয়াম কত, ম্যাগনেসিয়াম বলেছিল কত, ম্যাগনেসিয়াম বলেছিল 12 আর ক্লোরিন হচ্ছে 17। তার মানে এর সর্ববহিষ্ঠ কক্ষপথে কটা ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন। এই যে দুটো ইলেকট্রন, তাদের দুটো ডট। সেটা কি করবে, একবার ক্লোরিন কত ছিল, 17 বলেছিল, তাহলে ক্লোরিন এর 2 8 7। তাহলে এ কি করবে, এ একে একটা দিচ্ছে, তাহলে এ এখানে অষ্টক পূর্ণ মানে 8টা পূর্ণ হয়ে যাচ্ছে। আবার এ একে একটা দিচ্ছে, দিয়ে করে কি করছে, তার মানে এখানে যে এই যে এ কে দিল, তার মানে এখানে প্লাস হচ্ছে, এদিকে একটা প্লাস, মানে Mg2 প্লাস। এই দেখো এখানে Mg2 প্লাস, আর এখান থেকে দুটো নিয়েছে, তাহলে ক্লোরিন 2 মাইনাস বা 2Cl মাইনাস। তাহলে দিয়ে করে সেইটা হচ্ছে আমাদের লুইস ডট গঠন। এবং এখান থেকে এটা কি একটা তড়িৎযোজী যৌগ, তার মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের লুইস ডট গঠনও হয়ে গেল, এটা হচ্ছে তার ছবি। আর আমি কি কি ধরনের যৌগ, সেটা হচ্ছে একটা তড়িৎজয়ী যৌগ। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলেছে, বলেছে যে সোডিয়াম ক্লোরাইড ও ন্যাপথলিনের নিম্নলিখিত দুটি ধর্মের তুলনা করে। একটা বলেছে দ্রাব্যতা, একটা বলেছে তড়িৎ পরিবাহিতা। তাহলে দেখে নেবো, তাহলে দ্রাব্যতা আর হচ্ছে তড়িৎ পরিবাহিতা। আচ্ছা, এই যে, আচ্ছা দ্রাব্যতা কি বলছে, NaCl কি বলছে, জলে দ্রাব্য কিন্তু হচ্ছে বেঞ্জিন অদ্রাব্য। কিন্তু ন্যাপথালিন কি হবে, ন্যাপথালিন হচ্ছে জলে অদ্রাব্য কিন্তু হচ্ছে কি বেঞ্জিনে দ্রাব্য। তাহলে এটা একটা হয়ে গেল, এটা দ্রাব্যতার থেকে ছিল। আর তড়িৎ পরিবাহিতা কি বলেছে, তড়িৎ যে গলিত অবস্থায় কি হচ্ছে, NaCl বা জলিত Na প্লাস আর Cl মাইনাস ভেঙে যাচ্ছে, তাহলে সেটা তড়িৎ পরিবহন করে। আর এখানে হচ্ছে কি করে, সেটা ভাঙছে না, কারণ এরা কি হচ্ছে, সেটা সমযোজী যৌগ। এরা সমযোজী যৌগ হওয়ার কারণে এরা হচ্ছে ভাঙছে না বা গলিত অবস্থায় এরা আয়ন বা আয়নিত হয় না, ঠিক আছে, বা তড়িৎ পরিবহন করে না। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলেছে, দেখো এটা হয়ে গেল 3.6 হয়ে গেছে, 3.6 দ্রাব্যতা এটা বললাম। এবার অথবা দিয়ে একটা কোশ্চেন বলছে যে এক্স মৌলের পারমাণবিক সংখ্যা কত বলেছে, 7। আচ্ছা, এক্স মৌলেরই পারমাণবিক সংখ্যা বলা আছে 7। এরপর এক্স মৌল দুটি পরমাণু দ্বারা যুক্ত হয়ে একটা অণু গঠন করছে, সেটা সমযোজী না তড়িৎযোজী বন্ধন, সেটা আমাকে দেখতে বলেছে। এবং ওই অণুটার ইলেকট্রন কি বলেছে, অণুটির ইলেকট্রন ডট গঠন করো, তাই তো, এটা আমাকে বলেছে। অথবা অথবা থেকে যে কোশ্চেন ছিল, তাহলে আমি দেখে নেবো যে এক্স এক্স যদি 7 হয়, তাহলে তার ইলেকট্রন বিন্যাসটি কি হবে, এক্স যদি 7 হয়, তাহলে ইলেকট্রন বিন্যাসটা দেখে নেবো এখানে। এক্স বলেছে 7, তাহলে তার ইলেকট্রন বিন্যাসটা কত হবে, 2,5, তাই তো। প্রথমে কক্ষপথে দুটো, তারপর কক্ষপথে 5টা। আচ্ছা, এটা কি অ্যাকচুয়ালি, এটা তোমার নাইট্রোজেন না, আমি তো জানি যে এন সমান হচ্ছে নাইট্রোজেন। তাহলে দেখে নিচ্ছি, তাহলে দুটো এক্স, তাহলে এর সর্বশেষ কক্ষপথে কটা থাকবে, 5টা ডট হবে, তাই তো। তাহলে 1 2 3 4 5, এদিকেও তাই হবে, 1 2 3 4 5। তাহলে কি করবে, এখানে 5টা, এখান থেকে 3টে নিয়ে করে কি করবে, সে নিষ্ক্রিয় মানে 8টা অষ্টক পূর্ণ করবে। আর এখান থেকেও তাই, 5টা ছিল, এখান থেকে 3টে নেবে। তাহলে কি এটা অ্যাকচুয়ালি কি বন্ধন হবে, এটা অ্যাকচুয়ালি হবে আমার সমযোজী বন্ধন। কি হবে, সমযোজী যৌগ কি বন্ধন গঠন করবে, 3টে আছে, দ্বিবন্ধন ত্রিবন্ধন গঠন করবে। তাহলে এটা হচ্ছে আমার লুইস ডট, এটা হচ্ছে আমার লুইস ডট গঠন। আচ্ছা, নেক্সট কোশ্চেন, তাহলে অ্যান্সারটা এটা হয়ে যাবে কিন্তু পুরোটা লিখে নেবে। তারপরে আচ্ছা, তারপরে দেখো 3.7 কি বলেছে, যে নাইট্রোজেন পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতির জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যগুলির নাম লেখো, আর হচ্ছে বিক্রিয়ার সমীকরণগুলি লেখো, তাই তো। তাহলে 1+1 বলেছে, তাহলে দেখে নেবো অ্যান্সার কি হয়ে যাবে, 3.7, তাই তো। 3.7 কি হয়ে যাবে, দেখো নাইট্রোজেন প্রস্তুত করতে যে পরীক্ষার যে রাসায়নিক দ্রব্য, সেগুলো কি কি, সেটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট NaNO2, আর কি লাগছে,
অ্যামোনিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট আর কি লাগছে, অ্যামোনিয়াম নাইট্রেট, NH4Cl। আচ্ছা, এরপর হচ্ছে এখানে রাসায়নিক যে সমীকরণ, সেই রাসায়নিক সমীকরণটা দেখে নেবো। এই রাসায়নিক সমীকরণটা কি হবে? আচ্ছা, এটা তো হয়ে গেল কি কি লাগছে। যে রাসায়নিক সমীকরণটা বলেছিল, সেই রাসায়নিক সমীকরণটা কি হয়ে যাবে, যে কোথায় গেল, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট। আচ্ছা, নিচে লিখে নিচ্ছি। সোডিয়াম নাইট্রেট মানে NaNaNO2, তার সাথে কার বিক্রিয়া, অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম ক্লোরাইড, তার মানে কি হচ্ছে NH4Cl বিক্রিয়া করছে। বিক্রিয়া করলে সেটা কি উৎপন্ন করছে, উৎপন্ন করছে NH4NO2 প্লাস NaCl। আচ্ছা, এখন কিন্তু নাইট্রোজেন উৎপন্ন হয়, তারপর আবার সেকেন্ড ধাপে কি করছে, NH4NO2 এটা এটা বিক্রিয়া করে কি উৎপন্ন করে, নাইট্রোজেন প্লাস হচ্ছে 2H2। তাহলে বিক্রিয়া সমীকরণ বললে এই দুটো স্টেপ আমরা লিখে দেবো। নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে 3.8, সংকর ধাতু, সরি, ধাতু সংকর ও পারদ সংকরের মধ্যে পার্থক্য, পার্থক্য কি? আর এর সাথে একটা কোশ্চেন বলছে যে গোল্ডের পারদ সংকর ব্যবহার লেখো। আচ্ছা, আচ্ছা, আমি যদি এখানে পার্থক্য বলি তাহলে আমি পার্থক্য লিখে দিচ্ছি। আচ্ছা, বলছে যে ধাতু সংকর পারদ থাকতে পারে, পারদ থাকতে পারে, থাকতে পারে বা নাও থাকতে পারে, নাও থাকতে পারে। আচ্ছা, কিন্তু সাধারণত থাকে না, লিখে দেবে সাধারণত থাকে না। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বলেছিল যে পারদ সংকর, তাহলে লিখবে পারদ সংকর করে, পারদ সংকর, পারদ সংকরে পারদ অবশ্যই থাকবে, পারদ সংকরে পারদ অবশ্যই থাকবে। তাহলে একটি পার্থক্য বলেছিল, পার্থক্য লিখে নিলাম। এর সাথে অথবা কি একটা এর সাথে একটা কোশ্চেন ছিল, যে বলেছিল যে গোল্ডের পারদ সংকরের ব্যবহার, তাহলে গোল্ডের পারদ সংকরের ব্যবহার সেটাও লিখে নেবো। তাহলে সেটাও লিখে নিচ্ছি, যে সোনা নিষ্কাশন খনিতে কি, সোনা নিষ্কাশন, সোনা নিষ্কাশক খনিতে, খনিতে আকরিক থেকে, আকরিক থেকে, আকরিক থেকে সোনা উত্তোলনের জন্য, আকরিক থেকে সোনা উত্তোলনের জন্য, সোনা উত্তোলনের জন্য সোনা এবং পারদের সংকর বা সোনা পারদ সংকর ব্যবহার করে, না পারদ সংকর ব্যবহার, ব্যবহার বা ব্যবহার করা হয়। হয়ে গেল, এটাই লিখে দেবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, এটা যে কপার সালফেটের সঙ্গে, কপার সালফেটের সঙ্গে কপার সালফেটের জলীয় দ্রবণের সঙ্গে যে লোহার দণ্ড প্রবেশ করলে কি ঘটবে সেটা সমীকরণ সহ লিখতে বলেছে। তাহলে এটা অথবার কোশ্চেন, 3.8 এর অথবা, তাই তো? তাহলে 3.8 কি বলেছে, যে কপার সালফেটের সাথে আমরা লোহার জলীয় দ্রবণ বিক্রিয়া করি, তাহলে সেটা কি হচ্ছে FeSO4, আর তার সাথে কি হচ্ছে, কপার কি হচ্ছে, অধক্ষিপ্ত হবে। তাহলে এটাই লিখে দেবে, বিক্রিয়া লিখতে বলেছে, তাহলে কি হচ্ছে CuSO4 প্লাস হচ্ছে Fe সমান হচ্ছে কি FeSO4 প্লাস হচ্ছে কপার, কি হচ্ছে কপার কি হবে, অধক্ষিপ্ত হবে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলেছে, যে কি ঘটবে
কি ঘটবে, সমীকরণ বলেছে C2H2 থেকে কি বলেছে C2H6, C2 মানে অ্যাসিটিলিন থেকে কি বলেছে C2H6 দেখে নেবো। C2H6 মানে অ্যাসিটিলিন থেকে আমাকে কি করতে হবে, ইথেন। তাহলে অ্যাসিটিলিন থেকে তাহলে ফার্স্ট যে ধাপটা তাহলে কি হচ্ছে, যে অ্যাসিটিলিন যখন হাইড্রোজেনের সংশ্লেষ হয় তখন সেটা কি করবে, প্ল্যাটিনাম বা প্যালেডিয়াম বা র্যানি-নিকেলের উপস্থিতিতে সেটা কি করছে, ইথিলিনে পরিণত হবে। সেটা কত টেম্পারেচার লাগছে, অথবা তার সাথে কত 200 থেকে 250 ডিগ্রি টেম্পারেচার তাপমাত্রায় সেটা সাধারণ নিকেল চূর্ণের যদি টেম্পারেচার লাগায় তাহলে সাধারণ নিকেল চূর্ণের অনুঘটকের উপস্থিতিতে সেটা অ্যাসিটিলিন অ্যাসিড হবে। আবার এই সেই অ্যাসিটিলিনটা যখন কি করছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করছে তখন সেটা কি উৎপন্ন করবে, ইথেন উৎপন্ন করবে। তাহলে দেখে নেবো আগে যে অ্যাসিটিলিনটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করছে, প্রথমে উৎপন্ন করছে কি ইথিলিন মানে C2H4, তারপরে আবার সেই C2H4 আবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, আবার প্ল্যাটিনাম র্যানিকেলের সাথে বিক্রিয়া করে সেটা একদম ডাইরেক্টলি কি উৎপন্ন করছে, সেকেন্ড ধাপটায় C2H6 তার মানে ইথেন উৎপন্ন করছে। আশা করি বোঝা গেছে, এটা লিখে নেবে তাহলে। নেক্সট কোশ্চেন বলেছে যে কিভাবে, অথবা যে কোশ্চেন যে কিভাবে পরিবর্তন করবে C2H5OH থেকে C2H4 কিভাবে পরিবর্তন করবে। তার মানে দেখে নেবো যে কি লিখতে হচ্ছে এখানে। তাহলে C2H4OH মানে এটা, তাই তো, সরি C2H5OH। তাহলে আমাকে ইথাইল অ্যালকোহলের নিজের নিউটন বিক্রিয়া সেটা আমাকে লিখতে হতো, যে ইথাইল অ্যালকোহলের সঙ্গে যখন গাঢ় H2SO4 উপস্থিতিতে আমরা 170 ডিগ্রি টেম্পারেচার উষ্ণতায় উত্তপ্ত করি তখন সেটা এক অণু ইথাইল অ্যালকোহল কি হচ্ছে থেকে আর এক অণু জল অপসারিত হয়ে ইথিলিন উৎপন্ন করে বা ইথিন উৎপন্ন করে। মানে এই যে এই বিক্রিয়াটা লিখে নেবে, যে বিক্রিয়াটা কি CH3CH2OH গাঢ় H2SO4 আর 170 ডিগ্রি টেম্পারেচার উষ্ণতায় C2H4 প্লাস হচ্ছে H2O। ঠিক আছে, এই ছিল বিভাগ গ এর কোশ্চেন। এরপর দেখে নেব বিভাগ ঘ এর কোশ্চেন গুলো। ফার্স্ট কোশ্চেন কি রয়েছে 4 দিকে রাখে, যে একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV/T সমান K সমীকরণটি প্রতিষ্ঠা করো। তাহলে এটা কি, চার্লস আর বয়েলের সমান সূত্র। তাহলে দেখে নেব অ্যান্সারটা আমাদের। অ্যান্সারটা আছে কি, যে এইটাও লিখবে, যে ধরা যাক মনে করি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন হচ্ছে V, চাপ P এবং তাপমাত্রা হচ্ছে T। তাহলে বয়েলের সূত্র অনুসারে কি লিখতে পারি, V সমানুপাত 1/P যখন আমার ভর আর উষ্ণতা হচ্ছে কি স্থির। আর চার্লসের সূত্র থেকে কি পাই, যে V সমানুপাতটি যখন গ্যাসের ভর এবং P মানে হচ্ছে চাপ স্থির। তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুসারে V সমানুপাত কি পাচ্ছি T/P। তাহলে অতএব এখানে একটা ধ্রুবক চলে আসে সেটা হচ্ছে কি K। তাহলে অতএব V সমান হচ্ছে কি K ইন্টু T/P। এই পিটা যে এদিকে চলে যায় তাহলে কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে PV সমান KT। এখানে একটা লাইন লিখে দিতে পারো যে PV সমান KT। তাহলে কি হয়ে যাবে, PV/T সমান হচ্ছে K। এটা আমাদেরকে প্রতিষ্ঠা করতে বলেছিল, তাহলে এটা লিখে নেবে। নেক্সট কোশ্চেন কি আছে দেখে নেবে। নেক্সট কোশ্চেন আছে, প্রমাণ উষ্ণতা ও চাপে এসটিবিতে 6.8 লিটার অক্সিজেন গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ KClO3 মানে উৎপন্ন হয় সেটা আমাকে বের করতে বলেছে। তারপরে আর তার সাথে আরেকটা কোশ্চেন দিয়েছে যে উৎপন্ন অক্সিজেন গ্যাসে অণুর সংখ্যা। তাহলে আগে দেখে নেবো যে এর সমীকরণটা কি হবে। সেই সমীকরণটা কি হবে, এখান থেকে একটা অঙ্ক দেয় যে 2KClO3 2KClO3 থেকে কি উৎপন্ন হচ্ছে, 2KCl প্লাস হচ্ছে CO2। তাহলে এখান থেকে আমি লিখে নেবো যে আমাকে কি বের করতে বলেছে, যে 6.8 লিটার অক্সিজেন প্রস্তুত করতে কি পরিমাণ KClO3 প্রয়োজন, তাই তো। তাহলে এখান থেকে লিখে নেবো যে 3 মোল, আমি ইকুয়েশনে কি দেখতে পাচ্ছি, 3 মোল অক্সিজেন গ্যাস। আচ্ছা আগে KClO3 আণবিক ভর বের করি, তাহলে সেটা কত হচ্ছে, K এর কত বলা আছে, K বলা আছে 39, K বলা আছে 39 প্লাস ক্লোরিন 35.5, এখানে ছিল 30 কোশ্চেন বলা আছে। অক্সিজেন 16 হচ্ছে কত 48। তাহলে এই ভ্যালুটা কত চলে আসবে, এখানে চলে আসবে 245। এটা ক্যালকুলেশন করবে, এই পুরো ভ্যালুটা চলে আসবে কত 245 গ্রাম। তাহলে 3 মোল অক্সিজেন গ্যাস পাওয়া যায় 245 গ্রাম KClO3 থেকে।
আচ্ছা 3 মোল মানে কি? 3 মোল মানে বলতে পারি 3 ইন্টু 1 মোল মানে হচ্ছে 22.4, 3 মোল মানে হচ্ছে কত? 3 ইন্টু 22.4 লিটার O2 থেকে পাওয়া যাচ্ছে কত? 245 গ্রাম KClO3 থেকে। আমাকে কোশ্চেনে কত বলেছে? আগে 1 লিটারের ক্ষেত্রে কত পাবো? 1 লিটার O2 গ্যাস পাওয়া যায়, এটা কত হবে? 245 বাই 3 ইন্টু 22.4। আচ্ছা কোশ্চেনে কত বলা আছে? কোশ্চেনে বলা আছে 16.8 লিটার, সেটা লিখে নেবো। O2 গ্যাস পাওয়া যাবে 245 বাই হচ্ছে 3 ইন্টু 22.4 ইন্টু 16.8, এটা হবে, তাই তো? তাহলে এটা ক্যালকুলেশন করবে, কাটাকুটি করবে, কাটাকুটি করলে এর মানটা আসবে কত? 61.25 গ্রাম। তাহলে এত লিটার অক্সিজেন পাওয়া যাবে কত গ্রাম থেকে? 61.25 গ্রাম KClO3 থেকে। তাহলে প্রথমটা হয়ে গেল। তারপরে এর সাথে আরেকটা কোশ্চেন বলেছিল, কি বলেছিল? যে উৎপন্ন অক্সিজেন গ্যাসে অণুর সংখ্যা কত হবে। তাহলে তাহলে আগে জেনে নিই যে 22.4 লিটার মানে 1 মোলে আগে কত পাচ্ছি, তাই তো? তাহলে 22.4 লিটার O2 তে অণুর সংখ্যা কত হয়ে যাচ্ছে? অণুর সংখ্যা 6.0223 ইন্টু 10⁻23, এতটুকু। তাহলে 1 লিটারে কত পাবো? 1 লিটার অক্সিজেন দিয়ে কত পাবো? তাহলে 6.023 ইন্টু 10⁻23 বাই হচ্ছে কত? 22.4। আচ্ছা আর এখানে কত বলেছিল? 16.8। তাহলে 16.8 লিটার অক্সিজেন থেকে পাওয়া যাবে কত? 6.023 ইন্টু 10⁻23 বাই 24 ইন্টু কত? 16.8, তাই তো? তাহলে এটা কাটাকুটি করবে, কাটাকুটি করলে এর মান কত চলে আসবে? এর মান চলে আসবে 4.51 ইন্টু 10⁻23। এর মান কত চলে আসবে? এতটি। তাহলে 4.51 ইন্টু 10⁻23 হয়ে গেল এখানে। তারপর দেখে নেবো যে নেক্সট কোশ্চেন কি বলা আছে। আচ্ছা আরেকটা এরকম টাইপের ম্যাথ দেওয়া আছে, কি বলেছে? যে অথবাতে 36 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া কত গ্রাম, এক বলছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস হচ্ছে, মানে হাইড্রোজেন উৎপন্ন হয়। এইচ ভ্যালু 1, এমজি বলা হচ্ছে 24 আর ক্লোরিন বলা হচ্ছে 35.5। তাই দেখে নেবো এর অ্যান্সারটা। এর অ্যান্সারটা কি হবে দেখে নাও। দেখো সেম কোশ্চেন। তাহলে বিক্রিয়াটি লিখে নেবে, এটা হচ্ছে তার বিক্রিয়া, যে এমজি প্লাস হচ্ছে 2KCl হচ্ছে কি MgCl2 প্লাস হচ্ছে H2। তাহলে এখানে এমজি কত? এমজি ভ্যালু কত বলা ছিল? এখানে 24 আর MgCl2 কত? 95 গ্রাম। আর হাইড্রোজেন পাচ্ছি কত? 44 গ্রাম। তাহলে আমাকে প্রথমে তো বের করতে বলছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড মানে MgCl2 এর ভ্যালু বের করতে হবে। তাহলে 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে আমরা MgCl2 পাচ্ছি কত? 95। তাহলে 1 গ্রাম থেকে কত পাচ্ছি? 95/24। তারপরে তারপর দেখে নাও, তাহলে 36 গ্রাম থেকে কত পাবো? তাহলে 36 গ্রাম থেকে কত পাচ্ছি? তাহলে 95/24 ইন্টু 36, তাহলে ভ্যালুটা কত হচ্ছে? 142.5 গ্রাম। এটা এটা পেয়ে যাচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তারপরে সেকেন্ড যেটা করছে হাইড্রোজেন। তাহলে 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে, দেখো 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে হাইড্রোজেন পাওয়া যাচ্ছিল 2 গ্রাম। তাহলে 1 গ্রাম থেকে আমরা কত পাবো? 2/24। আর 36 গ্রাম থেকে কত পাচ্ছি? 2/24 ইন্টু 36 মানে হচ্ছে 3 গ্রাম। তাহলে 3 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে আর হচ্ছে 142.5 গ্রাম কি হচ্ছে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এবার নেক্সট কোশ্চেন করুন। নেক্সট কোশ্চেন কি বলছে? যে রেল লাইনে পাতার সময় দুটি রেলের মাঝখানে সামান্য ফাঁক রাখা হয় কেন? আচ্ছা এটা খুব সহজ কোশ্চেন, তো দেখে নেবো এর অ্যান্সারটা কি হয়ে যাবে। 4.3 অ্যান্সারটা কি হয়ে যাবে দেখে নেবো। অ্যান্সার দেখো, বলছে চাকা ওই যে চাকার সঙ্গে লাইনের বলছে ঘর্ষণ কিংবা বা সূর্যের তাপে বা প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়, তাই তো? এই তাপের ফলে বলছে রেল লাইনে উষ্ণতা বৃদ্ধি হয় ও দৈর্ঘ্য বেড়ে যায়। আমরা জানি যে কি হচ্ছে, উষ্ণতা বৃদ্ধি করলে কঠিন পদার্থের কি হচ্ছে? দৈর্ঘ্য প্রসারণ ঘটে। তাই এখানে দৈর্ঘ্য প্রসারিত হলো, তাই দৈর্ঘ্য বেড়ে গেল। দৈর্ঘ্য বেড়ে যাওয়ার ফলে বলছে লাইনগুলি যাতে বিনা বাধায় প্রসারিত হয়, মানে প্রসারিত হওয়ার সুযোগ পায়, সেই জন্য দুটি লাইন জোড়া হচ্ছে কি মুখে ফাঁকা রাখা হয়। ঠিক আছে? ফাঁকা না থাকলে কি হবে? যদি ফাঁকা না রাখা হতো তাহলে কি হতো? যে লাইনগুলি প্রসারণ জনিত বলের জন্য কি হতো? মানে বেঁকে যেত এবং এক্ষেত্রে কি হতো? দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকতো। ঠিক আছে? এটা হচ্ছে তার অ্যান্সার, দেখে নেবে। তারপর নেক্সট কোশ্চেন।
নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। আচ্ছা, এর সাথে একটা কোশ্চেন বলেছিল যে দ্বিধাতব পাত কাকে বলে। তাহলে দেখে নেবো যে দ্বিধাতব পাত কাকে বলে। দ্বিধাতব পাত, দ্বিধাতব পাত কাকে বলে? যে সাধারণ উষ্ণতায়, দেখে নাও এটা, যে সাধারণ উষ্ণতায় সমান দৈর্ঘ্য প্রস্থ ও বেধযুক্ত দুটি ভিন্ন ধাতুর পাতকে কি বলছে, করে রিভেট করে দিলে, তাহলে রিভেট করে দিয়ে আটকে দিলে কি হচ্ছে, ওই ধাতু যুগ্মকে কি বলা হচ্ছে, দ্বিধাতব পাত। ঠিক আছে, তাহলে এটা লিখে নেবে, দ্বিধাতব পাত। এরপরে নেক্সট কোশ্চেন দেখে নেবো। নেক্সট কোশ্চেন কি আছে দেখো। আচ্ছা, নেক্সট কোশ্চেন এর সাথে একটা অথবা একটা কোশ্চেন আছে, যে একটি পরীক্ষার সাহায্যে দেখা হচ্ছে একই উষ্ণতায় বৃদ্ধিতে বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণে বিভিন্ন পরিমাণ হয়। ঠিক আছে, তাহলে আমি দেখে নিচ্ছি এখানে একটা পরীক্ষার সাহায্যে। দেখো তাহলে, দেখো এখানে বলেছে যে একটা স্ট্যান্ড আর একটা হুককে আমি একটা বল আর একটা আংটা দিয়ে কি হচ্ছে নেওয়া হলো। এবার আংটা টিকে হুকের সাহায্যে নিচে স্ট্যান্ডের মাঝখানে ভালোভাবে আটকে দেওয়া হলো। এরপর একটা সুতোর সাহায্যে বলটিকে হুক থেকে ঝুলিয়ে দেওয়া হলো। বল ও আংটা কি বলেছে, আলাদা ধাতুর তৈরি। ঠিক আছে, বল ও আংটা কি বলেছে, আলাদা ধাতুর তৈরি। ঠিক আছে, এরপরে আংটা আংটার মাপ এমন করে নেওয়া হলো যাতে সাধারণ তাপমাত্রায় বলটি আংটার মধ্যে কোনো রকম কোনো রকমে গলে যাচ্ছে। ঠিক আছে, তারপরে এই যে তারপরে বলেছে যে এবার বলটি কিছুক্ষণ গরম করে আংটার মধ্যে দিয়ে গলানোর চেষ্টা করা গেল। দেখা গেল যে আংটার মধ্য দিয়ে আর গলছে না। তাহলে বলটি আবার ঠান্ডা করে আংটার মধ্য দিয়ে গলানোর চেষ্টা করলে দেখা যায় বলটি হচ্ছে আংটার মধ্য দিয়ে কি হচ্ছে, গলে যাচ্ছে। এই ঘটনা থেকে তাহলে আমরা কি বুঝতে পারছি, যে তাপমাত্রা বৃদ্ধি করলে কঠিন পদার্থের প্রসারণ হয় ও তাপমাত্রা হ্রাস করলে কঠিন পদার্থের কি হচ্ছে, সংকেত হয়। তাহলে এই যে পরীক্ষাটা, এটা তোমরা লিখে নেবে। ঠিক আছে, তাহলে দেখা যাক নেক্সট কোশ্চেন কি রয়েছে। কি বলেছে দেখো। নেক্সট কোশ্চেন বলেছে যে গলীয় দর্পণের সাহায্যে মোমবাতি শিখার 4 গুণ বিপরীত প্রতিবিম্ব। আচ্ছা, শিখা থেকে 9 সেমি দূরে, পর্দা, বস্তু ও প্রতিবিম্বের আমাকে কি বলছে, তাহলে এখানে একটা ম্যাথ দিয়েছে, বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে দেখে নাও ম্যাথটা। আচ্ছা, 4 গুণ বলেছে, তাহলে আমি ওখান থেকে বলতে পারি যে V/U সমান হচ্ছে 4। তাহলে ওখান থেকে আমরা বলতে পারি যে ভি সমান কি হয়ে যাচ্ছে, ভি সমান হয়ে যাচ্ছে 4U। ভি সমান হয়ে যাচ্ছে কি, 4U। আচ্ছা, আমরা যদি দেখি যে এখানে যদি আমার পর্দা দর্পণটা থাকে, এই জায়গাটা এটা যদি আমার দর্পণ হয়, এটা যদি আমাদের দর্পণ হয়, লিখে দিচ্ছি এটা দর্পণ। ঠিক আছে, তাহলে বস্তুটা ঠিক এই জায়গাটা রয়েছিল, এটা কি বলেছিল, মোমবাতিটা। তাহলে বস্তুটা ঠিক এই জায়গাটায় ছিল, এটা ছিল আমাদের বস্তু। এটা কি বললাম, এটা বস্তু। তাহলে প্রতিবিম্বটা হচ্ছে এখানে এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব, এটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব। এটা কি বললাম, প্রতিবিম্ব। আচ্ছা, আমাকে দূরত্ব এইখান থেকে এটা, এটা হচ্ছে আমার ইউ, এই দূরত্বটা ইউ, এবং এই যে পুরো দূরত্বটা এটা হচ্ছে আমার কত, ভি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এই যে দূরত্বটা, এই দূরত্বটা কত হবে, ভি মাইনাস ইউ। এই দূরত্বটা কত হবে, ভি মাইনাস ইউ। তাহলে ভি মাইনাস ইউ সমান, এই দূরত্ব কত বলেছে, 9। তাহলে আমি তো ভি সমান জানি কত, 4U। তাহলে সেটা লিখে দিলাম 4U মাইনাস ইউ সমান কত হচ্ছে, 9। তাহলে 3U সমান কত হয়ে যাবে, 3U সমান হয়ে যাচ্ছে কত, 9। তাহলে ইউ সমান কত হয়ে যাবে, 9/3 সমান হয়ে যাচ্ছে 6। ঠিক আছে, ও সরি, এই 9 বাই এটা ভ্যালুটা কত হয়ে যাচ্ছে, ভ্যালুটা হয়ে যাচ্ছে 3। ঠিক আছে, 3 3 নয়, সরি। তাহলে ইউ সমান হয়ে যাচ্ছে কত, 3। এরপরে এরপর হচ্ছে ভি সমান আমরা কি জানি, 9 প্লাস হচ্ছে ইউ। তাই তো, এটা যদি এদিকে চলে যায় তাহলে প্লাস ইউ। তাহলে 9 আর ইউ এর ভ্যালু কত পেলাম, 3। তাহলে কত হচ্ছে, 12 সেমি। তাহলে আশা করি হয়ে গেছে। দেখো অ্যান্সারটা আমাকে কি কি চেয়েছিল, এখানে অ্যান্সারটা চেয়েছিল আমাকে যে বস্তুর দূরত্ব পেয়ে গেছি ইউ, আর প্রতিবিম্বের দূরত্ব ভিও পেয়ে গেছি। একটা হয়ে গেল 3, আর একটা হয়ে গেল 12 সেমি। ঠিক আছে, এরপরে নেক্সট কোশ্চেন কি বলেছে, যে একটি উত্তল লেন্সের ফোকাস কত বলেছে, 15 সেমি। এফ এর ভ্যালু কত বলা আছে, 15 সেমি। একটি
বস্তুকে একটি লেন্সের 30 সেমি দূরে রাখা হলো, তাহলে বস্তুটাকে কোথায় রাখা হলো? মনে করো 2f দূরত্বে রাখা হলো। এফ এর ভ্যালু কত বলা আছে? 15 সেমি, এবং বস্তুটা কত রাখা আছে? 2f দূরত্বে রাখা আছে। তাহলে প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে এবং প্রতিবিম্বের আকার ও প্রকৃতি কি হবে সেটা আমাকে বলতে হবে। তাহলে কোনো বস্তুকে যদি 2f দূরত্বে রাখা হয়, কোনো বস্তুকে যদি 2f দূরত্বে রাখা হয়, তার প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? প্রতিবিম্ব গঠিত হয় 2f এ। প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? 2f এ গঠিত হবে। মানে বস্তুটি তাহলে 2f দূরত্ব, মানে 30 সেন্টিমিটার 30 সেন্টিমিটারই গঠিত হবে। এরপর আকার কিরকম হবে? তাহলে আকার হবে কি হচ্ছে? বস্তুর আকারের সমান হবে। তাহলে এখানে লিখে নেবে আকারটা কি হয়ে যাচ্ছে? বস্তুর আকার কি? আকারের সমান। বস্তুর আকারের সমান। ঠিক আছে? প্রকৃতি কি হবে? প্রকৃতি হবে সদ আর কি হবে? অবশীর্ষ। কি বললাম? সদ আর হচ্ছে অবশীর্ষ। আশা করি বোঝা গেছে। এরপরে হচ্ছে 4.5 কি বলেছে? যে অক্ষিলেন্সের ফোকাস দৈর্ঘ্যের স্বাভাবিকের থেকে বেশি হলে চোখে কি ধরনের ত্রুটি দেখা যায়? কি ধরনের ত্রুটি দেখা যায়? তাহলে এটা অ্যান্সার হয়ে যে এই অ্যান্সার হয়ে যাবে কি? সাইড লিখে নিচ্ছি এদিকে। তাহলে কি হয়ে যাচ্ছে? হাইপারমেট্রোপিয়া। কি বললাম? হাইপারমেট্রোপিয়া। এটা দূর করার জন্য আমরা কি লেন্স ব্যবহার করি? এখানে কোশ্চেন চেয়েছে যে কিভাবে এই ত্রুটি দূর করি? আমরা উত্তর লেন্স ব্যবহার করি। ঠিক আছে? কি লেন্স ব্যবহার করি? উত্তর লেন্স ব্যবহার করি। তাহলে হাইপারমেট্রোপিয়া এখানে কি ধরনের কিভাবে এটা দূর করে? আমরা উত্তর লেন্স ব্যবহার করি, মানে চশমা আর কি। ঠিক আছে? জীবাণু নাশক হিসেবে আহ, কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে? এটা হচ্ছে গামা। কি হচ্ছে? গামা রশ্মি আমরা ব্যবহার করি। ঠিক আছে? এরপরে কোশ্চেন 4.6 কি বলেছে দেখো, যে কোন তড়িৎ কোষের ইএমএফ ও অভ্যন্তরীণ রোধ, কি বলেছে? ইএমএফ ও অভ্যন্তরীণ রোধ কত বলেছে? ইএমএফ বলা আছে 6 ভোল্ট আর অভ্যন্তরীণ রোধ বলা আছে 2 ওহম। যদি কোষটিকে 8 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হয় এবং 21 সেকেন্ড ধরে তড়িৎ প্রবাহ চালনা করা হয়, তবে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে তা গণনা করো। আচ্ছা, তাহলে দেখে নেবো অঙ্কটা কি হবে। আচ্ছা, ইএমএফ বলা ছিল ওখানে, ইএমএফ কত বলা ছিল? ইএমএফ কত বলা ছিল? ইয়ের ভ্যালু বলা ছিল আমার, আমি এখানে করে নিচ্ছি। তাহলে ইয়ের ভ্যালু কত বলা ছিল? ইয়ের ভ্যালু বলা ছিল 6 ভোল্ট। ক্যাপিটাল আর কত বলা ছিল? 8 ওহম। অভ্যন্তরীণ রোধ আর এর ভ্যালু কত বলেছিল? 2 ওহম। তাহলে আর ড্যাশ এর মান কত হয়ে যাবে? মানে দুটোর যোগফল কত হয়ে যাবে? আর প্লাস ক্যাপিটাল আর প্লাস স্মল আর, মানে কত হচ্ছে? 10 ওহম। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখান থেকে কি পরিমাণ কারেন্ট, মানে আয়ের ভ্যালু তো কত হয়ে যাবে? এটা তো আমার অভ্যন্তরীণ রোধ, মানে এটাই তো হচ্ছে আমার অ্যাকচুয়ালি ভি, মানে সরি ইএমএফ। তাহলে কি হচ্ছে? আই সমান কি হয়ে যাবে? লিখে নেবে আই সমান কি হচ্ছে? ভি বাই আর। তাহলে ভি এর ভ্যালু হচ্ছে 6, আর এর ভ্যালু কত হচ্ছে? 10। তাহলে কত হচ্ছে? 0.6 অ্যাম্পিয়ার। ঠিক আছে? এরপরে আমরা উৎপন্ন তাপ মানে এইচ সমান আমরা কি জানি? আই স্কোয়ার আর টি। এইচ সমান আই স্কোয়ার আর টি। আয়ের ভ্যালু কত? 0.6, তার হোল স্কোয়ার। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু 10। টি এর ভ্যালু কতক্ষণ ধরে বলেছিল টাইম? টাইম বলেছিল 21 সেকেন্ড। তাহলে এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে এর মান আসবে 75.6 জুল। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? যে অ্যান্সার হয়ে যাবে 75.6 জুল। আশা করি বোঝা গেছে। আচ্ছা, তাহলে কি পরিমাণ তাপ উৎপন্ন হবে পেয়ে গেছি। তারপর এর সাথে অথবা আরেকটা অঙ্ক বলেছিল যে একটি একটি গৃহস্থ বাড়িতে প্রতিদিন 10 ঘন্টা করে 100 ওয়াটের 4টি বাল্ব জ্বলে এবং প্রতিদিন 8 ঘন্টা করে 80 ওয়াটের দুটি ফ্যান চলে। তাহলে প্রতি ইউনিট কত টাকা করে? 7 টাকা করে বলেছিল। তাহলে মাসিক ইলেকট্রিক বিল কত হবে? এক মাস সমান হচ্ছে, এখানে 30 দিন বলে দেওয়া আছে। ঠিক আছে? এটা আমাকে বের করতে হবে। তাহলে দেখে নাও অঙ্কটা কি হবে। তাহলে প্রথমে দেখে নেবো যে বাল্বের ক্ষেত্রে কি হচ্ছে। বাল্বের ক্ষেত্রে কি হচ্ছে? বাল্বের ক্ষেত্রে মোট হচ্ছে যে শক্তি সেটা কি হচ্ছে? কটা বলেছিল? তাই তো দেখে নিচ্ছি একবার কি বলেছিল। আচ্ছা, 4টি বাল্ব, আচ্ছা 100 ওয়াটের 4টি বাল্ব, তাই তো? 100 ওয়াটে 4টি বাল্ব 10 ঘন্টা। তাহলে মোট
ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ আগে কি হচ্ছে সেটা দেখে নেবো। তাহলে মোট ব্যয়িত তড়িৎ শক্তি হচ্ছে 4 × 100 × 10 সমান হয়ে যাচ্ছে কত? 4,000 ওয়াট ইন্টু আওয়ার, তাই তো? আচ্ছা, এখানে কি 10 ঘন্টা বলেছিল? কত বলেছিল? 10 ঘন্টা, হ্যাঁ। ও তাহলে এটা বেরিয়ে যাচ্ছে মোট তড়িৎ শক্তি কত হচ্ছে? এত ওয়াট আওয়ার, এত ওয়াট আওয়ার। আচ্ছা, এরপর হচ্ছে ফ্যান। তাহলে ফ্যানের ক্ষেত্রে কি হবে? ফ্যানের ক্ষেত্রে কি হবে? কটা করে ফ্যান ছিল? 80 × 2, তাহলে এখানে কত কত হয়ে যাচ্ছে? 1280। তাহলে টোটাল ওয়াট আওয়ার যদি বলি, তাহলে মোট মোট ব্যয়িত তড়িৎ শক্তি তাহলে মোট কত হয়ে যাচ্ছে? 4000 প্লাস হচ্ছে 1280। তাহলে টোটাল ওয়াট আওয়ার কত হয়ে যাচ্ছে? টোটাল ওয়াট আওয়ার হয়ে যাচ্ছে মানে 5280 ওয়াট আওয়ার। এটা হচ্ছে টোটাল। তাহলে এটাকে যদি আমি বিওটি তে নিয়ে যাই, তাহলে 1 বিওটি মানে 1 বিওটি মানেই হচ্ছে এত ইউনিট। সেই ইউনিট যদি প্রকাশ করি তাহলে কত হচ্ছে? 5280 কত দিয়ে ভাগ করতে হয় আমরা জানি? 1000 দিয়ে। তাহলে এত ইউনিট, এত ইউনিট মানে এই এত ইউনিটের এত ইউনিট পুড়ছে। তাহলে এটা একদিনের ক্ষেত্রে, তাই তো? তাহলে এরকম আমাকে কত কি বের করতে বলেছে? 1 ইউনিটের দাম কত বলেছে? 7 টাকা। তাহলে 30 দিনের বিল বের করতে বলেছে, তাই তো? তাহলে আমাকে 30 দিনের যদি বিল বের করতে হয়, তাহলে এত ইউনিট 5280 বাই 1000 ইন্টু 7 ইন্টু কত? 30। তাহলে কাটাকুটি গুলো করবে। কাটাকুটি যদি করি তাহলে এর ভ্যালু চলে আসছে কত? 1108.80 টাকা। তাহলে এক মাসে তার বিল কত চলে আসছে? বিল আসছে 1108.80 টাকা। আশা করি বোঝা গেছে। তারপর নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে? আচ্ছা, 4.7 কি বলেছিল? যে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে তড়িৎ বিভবের সংজ্ঞা। আচ্ছা, তারপর বলেছিল যে 5 অ্যাম্পিয়ার তার বলতে কি বোঝো? তা দেখে নেবো অ্যান্সার কি হবে। দেখো, এই যে অসীম দূরত্ব থেকে একক আধানের তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুকে আনতে তড়িৎ বলের বিরুদ্ধে যে পরিমাণ কার্য করতে হয় তাকে কি বলা হচ্ছে? ওই তড়িৎ ক্ষেত্রের ওই নির্দিষ্ট বিন্দুতে কি বলা হচ্ছে? তড়িৎ বিভব বলা হচ্ছে। তাহলে এটা লিখে নেবে। তারপরে তার সাথে একটা কোশ্চেন ছিল যে 5 অ্যাম্পিয়ার তার 5 অ্যাম্পিয়ার ফিউজ তারের অর্থ কি? যে ওই ফিউজ তার প্রবাহ মাত্রা কত হচ্ছে? 5 অ্যাম্পিয়ারের বেশি হলে তারটি কি হচ্ছে? গলে যাবে। ফলে লাইনের সংযোগ ছিন্ন হয়ে যায়, বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। তাই ঠিক 5 অ্যাম্পিয়ার বা হচ্ছে 5 অ্যাম্পিয়ার কম তড়িৎ প্রবাহের জন্য বৈদ্যুতিক লাইনে ওই ফিউজ তার যুক্ত করা হয়। ঠিক আছে, এটা লিখে নেবে তোমরা। তাহলে তোমরা এরপরে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলা আছে 4.8 বলা আছে যে নিউক্লিয় সংযোজন কাকে বলে? এই এই বিক্রিয়া ঘটার পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটে কেন? ঠিক আছে। আচ্ছা, নিউক্লিয় সংযোগ 2 নম্বর, ওটা আমাকে 1 নম্বর দিয়েছে। তাহলে 4.8 অ্যান্সারটা দেখে নেবো। তাহলে কি হবে 4.8 এর অ্যান্সারটা? তাহলে নিউক্লিয় সংযোগ কাকে বলছে? যে অতি উচ্চ তাপমাত্রায় প্রায় হচ্ছে 10⁷ কে সংগঠনযোগ্য যে নিউক্লিয় বিক্রিয়ায় একাধিক হালকা নিউক্লিয়াস সংযোজিত হয়ে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন করে এবং এর ফলে কি হচ্ছে? সামান্য ভর বিনষ্ট হয় এবং বিপুল পরিমাণে শক্তি নির্গত হয়। সেই জন্য কি বলছে? একে কি বলা হচ্ছে? নিউক্লিয় সংযোজন। সাথে উদাহরণটা লিখে দেবে তোমরা। এই যেখানে উদাহরণটা দেওয়া আছে, লিখে দিলে। এরপর নিউক্লিয় সংযোজন আগে নিউক্লিয় বিভাজন, তাই তো? তাহলে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় দুই বা ততোধিক কি হচ্ছে? ধনাত্মক নিউক্লিয়াসকে সংযোজিত করার সময় কি হচ্ছে? সমধর্মী আধানযুক্ত নিউক্লিয়াসগুলি পরস্পরকে প্রচন্ড বলে বিকর্ষণ করে এবং সংযোজন প্রক্রিয়া হচ্ছে বাধা সৃষ্টি করে। এই শক্তিশালী বিকর্ষণ বল অতিক্রম করে অতি উচ্চ তাপমাত্রার প্রয়োজন হচ্ছে। ঠিক আছে।
একমাত্র নিউক্লিয় বিভাজনের সাহায্যেই এই ধরনের উচ্চ তাপমাত্রা সৃষ্টি করা সম্ভব, তাই নিউক্লিয় সংযোজনের আগে তাই কি করেছে নিউক্লিয় বিভাজন ঘটানো হচ্ছে। ওখানে যেহেতু 1 নম্বর ছিল তাহলে তোমরা লিখে দিতে পারো যে ওখানে প্রচুর পরিমাণে কি হচ্ছে তাপের প্রয়োজন, যেটা একমাত্র নিউক্লিয় বিভাজনের সাহায্যে আমরা উৎপন্ন করতে পারছি, তাই হচ্ছে নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হচ্ছে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। নেক্সট কোশ্চেন। 4.9 কি বলেছে যে আচ্ছা, নিষ্ক্রিয় মৌলগুলি পর্যায় সারণীতে কোথায় রাখা হয় এবং হচ্ছে কেন? কোথায় রাখা হচ্ছে? 8 নম্বর শ্রেণীতে রাখা হয়। কেন রাখা হচ্ছে? কারণ এদের ধর্মগুলো কি হচ্ছে বাকি যে সমস্ত মৌল আছে তার ধর্ম থেকে হচ্ছে পৃথক। আচ্ছা, ওটা লিখে নেবে তাহলে তোমরা যেটা বললাম। এরপরে কি বলেছে? যে কোনো পর্যায়ে যে কোনো পর্যায়ে কোন ধরনের মৌলের আয়নীয় শক্তি সবচেয়ে বেশি? তাহলে কোন পর্যায়ে কোন ধরনের মৌল? এটা হচ্ছে কি হয়ে যাবে? নিষ্ক্রিয় গ্যাস। কি হয়ে যাবে? নিষ্ক্রিয় গ্যাস। তারপরে বলছে হাইড্রোজেন ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌলগুলির একটি ধর্ম এবং হচ্ছে গ্রুপ 1 মৌল একটি ধর্ম এবং হচ্ছে গ্রুপ 17 মৌল দুটি ধর্মের সাদৃশ্য। তাহলে এখানে 1 নম্বর, এখানে 2 নম্বর। ঠিক আছে, তাহলে দেখে নাও কোশ্চেনটা। তাহলে গ্রুপ 7b মানে 17 নম্বরের সাদৃশ্য দুটি, যে হ্যালোজেন মৌলগুলির মতো হাইড্রোজেন মৌলগুলি হচ্ছে দ্বিপারমাণবিক। ক্লোরিন ও ক্লোরিনের মতো এগুলো কি হচ্ছে হাইড্রোজেন গ্যাসও হচ্ছে গ্যাস এবং হচ্ছে অধাতু। ঠিক আছে, বা আরেকটা এখানে লিখে নিলে যে হ্যালোজেন মৌলগুলি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে হ্যালাইড যৌগ গঠন করে। এই ধরনের হাইড্রোজেন ধাতুর সঙ্গে যুক্ত হয়ে কি হচ্ছে হাইড্রাইড যৌগ গঠন করছে, NaHCH2 এগুলো আর কি। ঠিক আছে, এটা লিখে নেবে। এরপর হচ্ছে নেক্সট কোশ্চেন কি বলেছে যে কপার তড়িৎদ্বার ব্যবহার করে লঘু সালফিউরিক অ্যাসিড দ্বারা অম্লায়িত কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড অ্যানোড যে বিক্রিয়া করে তাহলে সেটা ক্যাথোড আর অ্যানোড বিক্রিয়া লিখতে বলছে। এবং এই দ্রবণে আহ, মানে কোনো পরিবর্তন হয় কিনা সেটা আমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে দেখে নেবো 4.10, তাই তো? তাহলে ক্যাথোড আর অ্যানোডের এই যে বিক্রিয়া তোমরা লিখে দেবে, তাহলে সেটা CuSO4 কি হচ্ছে Cu2+ আর SO4 2-। ক্যাথোড বিক্রিয়া হচ্ছে কি Cu2+ দুটো ইলেকট্রন নিয়ে করে সে কপার পরিণত হয়, কপার থেকে কি হচ্ছে দুটো ইলেকট্রন যায় মানে হচ্ছে Cu2+ প্লাস হচ্ছে দুটো ইলেকট্রন তোলে। তাহলে এখানে কি হচ্ছে সিউ সিউ পরমাণু Cu2+ আয়ন দ্বারা কি হচ্ছে দ্রবণে আসা থাকে, যে অ্যানোড কি হচ্ছে ক্ষয়প্রাপ্ত হয় এবং দ্রবণ থেকে Cu2+ আয়ন ক্রমাগত ক্যাথোডের বিশুদ্ধ তামার উপর কি হচ্ছে সিউ রূপে কি হচ্ছে মানে কপার রূপে কি হচ্ছে সঞ্চিত হতে থাকে এবং ক্যাথোড পুরোপুরি মোটা হয়ে যায় এবং ক্যাথোডকে বিশুদ্ধ তামা হিসেবে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, এটা লিখে নেবে তাহলে। দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে? আচ্ছা, পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতি করতে বিষয়গুলো মানে নীতি বা শর্ত, আর হচ্ছে কি লিখতে পারি সমীকরণ, আর হচ্ছে শুষ্ককরণ, তাই তো? তাহলে দেখে নেবো কি হবে। আচ্ছা, নীতি নীতি হচ্ছে এটা আমার যে সাধারণ তাপমাত্রায় কঠিন ফেরাস সালফাইড আর হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড মানে H2SO4 এর বিক্রিয়া কি হচ্ছে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্নের সমীকরণ হচ্ছে এটা FeS প্লাস হচ্ছে H2SO4। তাহলে কি উৎপন্ন হচ্ছে FeSO4 প্লাস হচ্ছে H2S মানে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, শুষ্ককরণ করতে কি H2S এবং অন্যান্য H2S আর হচ্ছে P2 হবে, উভয় হচ্ছে আম্লিক ধর্মী হবে, এরা হচ্ছে কি পরস্পর বিক্রিয়া করে না, সেই জন্য আমরা কি হচ্ছে H2S কে শুষ্ক করতে আমরা P2O5 ব্যবহার করে থাকি। ঠিক আছে, এটা লিখে নেবে তাহলে। আচ্ছা, এর পরের কোশ্চেন এটা দিয়েছে, পরের কোশ্চেন কি বলেছে? আচ্ছা, এটা যে ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ বলছে উল্লেখ করো। ঠিক আছে, তাহলে দেখে নেবো এটা কি হয়ে যাবে। আচ্ছা, দেখো ইথিলিনের পলিমারাইজেশন দেখো, ইথিলিনকে উচ্চ চাপে ঠিক আছে অক্সিজেন বা হচ্ছে পারক্সাইডের অনুঘটকের উপস্থিতিতে 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে কি হচ্ছে বহু সংখ্যক ইথিলিন অণু পরস্পরকে যুক্ত হয়ে কি হচ্ছে উচ্চ আণবিক ভর বিশিষ্ট কঠিন পদার্থের পলিইথিলিন বা হচ্ছে পলিথিনে উৎপন্ন করে। এই বিক্রিয়ায়
ইথিলিনের পলিমারাইজেশন ঘটে, তাহলে বিক্রিয়াটা লিখে নেবে n ইন্টু CH2 ডবল বন্ড CH2, এটা যে অক্সিজেন বা পারঅক্সাইডের উপস্থিতিতে কত 1500 থেকে 2000 ATM চাপে 150 থেকে 200 ডিগ্রি টেম্পারেচার উষ্ণতায় পলিইথিলিন গঠন করছে এই বিক্রিয়া। ঠিক আছে, তাহলে এটা হচ্ছিল, তাহলে এটা লিখে নেবে। আচ্ছা, এরপরে বলেছে যে অ্যালকোহল শ্রেণী যৌগগুলি রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কেন, আর হচ্ছে পাওয়ার অ্যালকোহল কি বলছে, পাওয়ার অ্যালকোহল কি। ঠিক আছে, তাহলে দেখে নেবো, তাহলে এটা অ্যান্সার লিখে দিচ্ছি। আচ্ছা, এটা আমার কতটা ছিল, এটা ছিল আমাদের 4.12 এর অথবা। ঠিক আছে, 4.12 এর অথবা। দেখো, অ্যাল অ্যালকোহল সরি অ্যালকেন ছিল না, হ্যাঁ, অ্যালকেন যৌগগুলি যৌগগুলি সুস্থিত প্রকৃতির, অ্যালকেন যৌগগুলি সুস্থিত প্রকৃতির হয় এবং সিএইচ বন্ধনটির, কি বললাম, সিএইচ বন্ধনটির অধ্রুবীয় প্রকৃতির হয়। তাই 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 অ্যালকেনগুলি, ঠিক আছে, তাই অ্যালকেনগুলি রাসায়নিকভাবে তাই অ্যালকেনগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই অ্যালকেনগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। ঠিক আছে, ওর সাথে ছিল যে পাওয়ার অ্যালকোহল কি, যে 100% লিখে নেবে, যে 100% ইথাইল অ্যালকোহলকে 100% ইথাইল অ্যালকোহলকে ইথাইল অ্যালকোহলকে পাওয়ার অ্যালকোহল বলে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের বিভাগ গ আর বিভাগ ঘ। ঠিক আছে, এরকম ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থেকো, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।